নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, কথা যেটা হচ্ছে যে দিলীপ ঘোষ কি তার সুর নরম করে ফেললেন? দিলীপ ঘোষ কি শেষ পর্যন্ত তার মনোভাব নরম করে ফেললেন? শুভেন্দু অধিকারীর সঙ্গে কি শেষ পর্যন্ত একটা সমঝোতার ইঙ্গিত দিয়ে ফেললেন? প্রশ্নটা উঠছে, কেননা বন্ধুরা, এদিন দিলীপ ঘোষ মিডিয়ার ক্যামেরার সামনে যে কথাগুলো বলেছেন, যে মন্তব্যগুলো করেছেন, প্রশ্নের জবাবে যেভাবে তিনি যুক্তির পর যুক্তি সাজিয়েছেন, তাতে কোথাও যেন রাজনৈতিক বিশ্লেষকরা এটা খুঁজে পাচ্ছেন যে দিলীপ ঘোষ বুঝতে পেরেছেন যে বিজেপিতে যদি থাকতে হয় তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীকে ঘাটানো যাবে না, শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু তলে তলে বদমেশি করা যাবে না। আর সেটা বোঝার পরেই কোথাও যেন দিলীপ ঘোষের মনের মধ্যে একটা পরিবর্তন কিন্তু অনেকে দেখতে পাচ্ছেন, অনেকে কিন্তু বুঝতে পারছেন। আর সেই পরিবর্তনটা কি, সেটাই বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তবে এদিন দিলীপ ঘোষ তার যে রাজনৈতিক ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে মিডিয়ার সামনে ঠিক কি বলেছেন সেটা বন্ধুরা একবার দেখে নেব। একই মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আর নতুন রাজ্য সভাপতি বক্তব্য, বিরোধী রাজ্য সভাপতি তো আমাদের অথরিটি, সাংবিধানিক পদ, তিনি নির্বাচিত, তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলব। কিন্তু কোনো ঘটনা, কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারে। পার্টি বসে বিবেচনা করবে কি করবে, ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে। আমরা তো ভোট সবার আশা করব, কাজ সবার জন্য করছি, সবকা সাথ সবকা বিকাশ। সব হিন্দুরা আমাদের ভোট দেয় না, সব মুসলমানরাও দেয় না, দেবে কালকে। দাদা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো? সেটা পার্টি ঠিক করবে, কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতাতে। আপনি নিজে কি ক্যালকুলেট করছেন, মানে কোন দিকে যাচ্ছে ব্যাপার? আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি, বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসাবে কাজ করব, তো আমি যেরকম করছি করবো, আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। আমরা সবসময় দিলীপ ঘোষকে চমক দেখি, হঠাৎ করে কোনোদিন সকালে শুনবো না তো যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করেছে। কল্পনা করতে তো পয়সা লাগে না, করো না। না মানে কল্পনা আমরা কি করব, মানে আপনি কি সেটা অনেকেই করছে, তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে। এবং এই কল্পনা কি প্রতি মাসে 2 মাসে পাল্টে 21 তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে। আগে অনেকগুলো তারিখ হয়ে গেছে, আবার 21 তারিখ, তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে। তো কিছু তো মার্কেটে থাকতে হবে, কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে। দিলীপ ঘোষ তো মার্কেটে আছে। দাদা, এখন তার সেই তিক্ততা নেই। আপনি তো জগন্নাথ মন্দির গেছেন, কুণাল, অরূপ সবার সাথে আমার সঙ্গে চা খাওয়াটা। না, সেই তিক্ততা নেই। কুণাল অরূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। আমি রাজনীতি করি না করি, ওরা করুক না করুক, কে কোনো পার্টি থাকবে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষ এরকম ভাবে না। আজকে আমার পার্টিতে, কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো, আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল, আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে, ঠিক আছে। দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই। কিন্তু দাদা, বলা হচ্ছে যে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বঙ্গোপসাগরেই তৃণমূলকে বিসর্জন দেব। ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছেন। আমি কারো প্রতিনিধিত্ব করিনি। আমি একজন নাগরিক হিসাবে, আর ওখানকার যারা সংস্থাপক, চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছেন, কোনো বিতর্ক নাই। সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে, সম্মানীয় সরকারি আয়োজন ঠিকই আছে, আমি গেছি। কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে, সমাজের টাকা আছে, কারো পৈতৃক সম্পত্তি নাই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে, হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে, উদ্বোধন করায়, পুজোতে করায়। আগামী 20 তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে, সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবো ওটা শিব মন্দিরে। তো তারা যদি ডাকে আমি যাব না? কোন পার্টির কে কী করতো, তার বাবা কি পার্টি করে, তার ছেলে কি করেছে, আগামী দিনে কী করে, ওই ভেবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে দিলীপ ঘোষকে কিন্তু এদিন প্রশ্ন শুরু করা হয়েছিল শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে দিয়েই। এবং সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ কিন্তু সুন্দর করে পাশ কাটিয়ে গেলেন, এবং পাশ কাটিয়ে কিন্তু তিনি পরিষ্কার যেটা বললেন যে বিজেপির বিভিন্ন নেতার একটি বিষয় নিয়ে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু সেই ভিন্ন মতের মধ্যে কোন মতটি দলের মত হবে,
দলের সমর্থন পাবে সেটা কিন্তু দলই ঠিক করবে। অর্থাৎ দিনের শেষে এই যে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা পর্দার আড়ালের লড়াই, সেই লড়াইটার কোথাও যেন একটা সমাপ্তির ইঙ্গিত কিন্তু এদিন দিলীপ ঘোষের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন যে এই দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু বিজেপির এই যে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এই দুজনের মতান্তর কিন্তু প্রকাশ্যে চলে এসেছিল। একদিকে শুভেন্দু অধিকারী যখন জগন্নাথ মন্দিরের অনুষ্ঠান বয়কট করার ডাক দিচ্ছেন, উল্টো দিকে দেখা গিয়েছিল যে দিলীপ ঘোষ কিন্তু সস্ত্রীক জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এবং সেই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেছিলেন। অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে দিলীপ ঘোষ কোথাও যেন শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে তুমি যেটা ঠিক করবে, তুমি যে কথাটা বলবে আমি ঠিক তার উল্টো কাজই করব, কেননা তুমি বিজেপির শেষ কথা নয়। কিন্তু দিলীপ ঘোষের এই যে পদক্ষেপ শুভেন্দু অধিকারীর একেবারে উল্টো দিকে পথে হাঁটা, সেটাতে দিলীপ ঘোষ যে কোথাও একটা বড় ধাক্কা খেয়েছেন সেটার প্রমাণ পাওয়া গেছে গতকালই, যখন রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যর অনুষ্ঠানে দিলীপ ঘোষকে ডাকা হয়নি, দিলীপ ঘোষকে নিমন্ত্রণ করা হয়নি। বিজেপির অন্যান্য সব নেতারা ডাক পেয়েছিলেন, আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু দিলীপ ঘোষকে সেই মঞ্চে সেই অনুষ্ঠানে কিন্তু ডাকা হয়নি। আর তার পরের দিনেই কিন্তু দিলীপ ঘোষ যখন মিডিয়ার ক্যামেরার সামনে হাজির হলেন, তাকে যখন এই নিয়ে প্রশ্ন করা হলো, তখন কিন্তু তিনি পুরোপুরিভাবে আত্মসমর্পণের সুরে যেটা বললেন যে দল তার ভবিষ্যৎ ঠিক করবে, বিজেপি তার ভবিষ্যৎ ঠিক করবে। কেননা এতদিন ধরে তিনি যতটুকু যা করেছেন, যতটুকু যা তিনি করতে পেয়েছেন সমস্তটাই কিন্তু তাকে দল দিয়েছে। তিনি দলের কাছে কিছু চাননি, দল তাকে দিয়েছে। এবং এটাও তিনি বলছেন যে যে গাড়িটা পর্যন্ত তিনি চড়েন সেটাও তো দলই দিয়েছে। ফলে আগামী দিনে দল তাকে কিভাবে ব্যবহার করবে, একজন সাধারণ কর্মী হিসেবে ব্যবহার করবে নাকি কোনো বড় দায়িত্ব দেবে, সেটা দলই ঠিক করবে। অর্থাৎ এই যে দিলীপ ঘোষের বক্তব্য, এই বক্তব্যের মধ্যে কোথাও কি একটা আত্মসমর্পণের সুর শোনা যাচ্ছে না? দিলীপ ঘোষকে তো এটাও প্রশ্ন করা হলো যে আপনি কি তৃণমূলে যোগ দেবেন, সেরকমই তো একটা জল্পনা শোনা যাচ্ছে। আর এর উত্তরে দিলীপ ঘোষ খুব নরম সুরেই যেটা জানালেন যে এটা অনেকেই কল্পনা করছেন, অনেকেই এটা রাজনৈতিক ব্যবসা করার জন্য বাজারে ছড়াচ্ছেন, এ নিয়ে তার তেমন কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ দল বদল নিয়ে যে তিনি খুব একটা চিন্তা করছেন তেমনটা কিন্তু দিলীপ ঘোষের কথাতে বোঝা গেল না। আর এর বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে দিলীপ ঘোষ ভালো মতোই জানেন যে তিনি এই মুহূর্তে যদি বিজেপি ছেড়ে তৃণমূলে যান তাহলে তার রাজনৈতিক কেরিয়ার তো লাঠে উঠবেই, সেই সঙ্গে এতদিনের যে সম্মান খ্যাতি, সেই সম্মান খ্যাতিরও কিন্তু 12টা বাজবে। অর্থাৎ সব কিছু জলাঞ্জলি দিয়ে কিন্তু তাকে তৃণমূলে যেতে হবে, সেই রিস্কটা কিন্তু নিতে হবে। আর সেই রিস্কটা তাকে কখন নিতে হবে? যখন তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কুর্সি দখলে রাখাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতায় যদি না থাকে তাহলে মমতা করবেনটা কি? আর মমতা যদি কিছু না করতে পারেন তাহলে তৃণমূলে গিয়ে দিলীপ ঘোষের লাভ হবেটা কি? কিন্তু উল্টো দিকে দিলীপ ঘোষের অন্য সমস্যাও রয়েছে, অন্য একটা জ্বালাও রয়েছে। আর সেই জ্বালার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যেভাবে বিজেপিতে এসে একটা বড় পজিশন পেয়ে গেছেন, বড় একটা জায়গা পেয়ে গেছেন এবং দিলীপ ঘোষের মতো নেতার সঙ্গে টক্কর দিচ্ছেন, এবং মোদি শাহরা যেভাবে শুভেন্দু অধিকারীর বড় ভরসা রাখছেন, বিশ্বাস রাখছেন এবং তার কথা মতো রণকৌশল ঠিক করছেন, তাতে এই মুহূর্তে বিজেপিতে শুভেন্দু অধিকারীর যে ছড়ি ঘোরানোটা বন্ধ হবে না, সেটা দিলীপ ঘোষ এই কদিনে ভালোই বুঝতে পেরেছেন। ফলে বিজেপিতে থাকতে গেলে শুভেন্দু অধিকারীকে যে খোঁচা মারা যাবে না, সেটা দিলীপ ঘোষ এখন বুঝতে পারছেন। আর বুঝতে পারছেন বলেই কিন্তু কোথাও যেন দিলীপ ঘোষের এটা মনে হচ্ছে যে খারাপ সময় সবারই আসে, আর সেই খারাপ সময়টাকেই কোনোভাবে কাটাতে হবে। অর্থাৎ এই মুহূর্তে বেশি লম্ফঝম্ফ না করে যদি তিনি চুপ করে দলের পাশে থাকেন, দলের নতুন সভাপতির পাশে থাকেন, কেন্দ্রীয় নেতাদের পাশে থাকেন, তাহলে কিন্তু ভবিষ্যতে দিলীপ ঘোষের জন্য আবারও দরজা খুললেও খুলতে পারে। বিজেপির কেন্দ্রীয় নেতারা তাকে আবারও কোনো বড় দায়িত্বে ফেরাতে পারে। কিন্তু ততদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে যে লড়াইয়ে যাওয়া যাবে না, শুভেন্দু অধিকারীর সঙ্গে যে টক্কর দেওয়া যাবে না, সেটা কোথাও যেন দিলীপ ঘোষ এখন হারে হারে টের পাচ্ছেন। আর হারে হারে টের পাচ্ছেন বলেই হয়তো দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে নিয়ে তার সুর নরম করে ফেলেছেন, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।